এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশই সর্বপ্রথম পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে, বিষয়টা এমনও নয়। বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলো আরও আগে থেকে পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে এসেছে। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একার দাবি নয়, বরং বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলের এই দাবি। অনেকে এটা বলে যে পিআর পদ্ধতি হইলে দলের প্রধান তার আত্মীয় স্বজন ভাই বরাদর এদেরকে পার্লামেন্টে পাঠাবে। না, এটা ভুল ধারণা। এই চিন্তা যারা করে এরা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশে বর্তমানে নির্বাচন ব্যবস্থা নিয়ে জোরালোভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের গত 28শে জুনের মহাসমাবেশের পর থেকে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জনগণের মধ্যে, রাজনৈতিক অঙ্গনে, মিডিয়া পাড়ায় সর্বত্র এখন একটা বড় আলোচনার বিষয় হলো পিআর। পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচন। এক কথা বলা চলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। আসলে অনেকেই মনে করছে যে এটা মনে হয় এবার নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি উঠিয়েছে। বিষয়টা সঠিক নয়, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক আগে থেকেই এই পিআর পদ্ধতি নির্বাচন দাবি করে আসছে। বিশেষ করে 2008 সালে যখন এই সেনা সমর্থিত মাইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, ওয়ান লিভের মধ্য দিয়ে 2007 সালে ক্ষমতা গ্রহণের পর 2008 সালে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিল। সেই সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে আগামীর বাংলাদেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং একটি কার্যকর পার্লামেন্ট গঠিত হয়, এজন্য তখন লিখিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছিল। তখন যদি এই বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত হতো, 2008 সালে যদি পিআর পদ্ধতি অনুসরণ করা হতো, ইমপ্লিমেন্ট করা হতো, 2008 সালের নির্বাচন যদি পিআর পদ্ধতিতে হতো, তাহলে আওয়ামী লীগের মতো একটি দল তারা ফেসিবাদী হওয়ার সুযোগ পেত না এবং পার্লামেন্ট ইনব্যালেন্স হতো না, বরং তখন একটি ব্যালেন্সিভ পার্লামেন্ট হতো। সেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে পার্লামেন্টে একটা ভারসাম্য থাকতো। এককভাবে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সুযোগ ছিল না এবং তারা এককভাবে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার তাদের সুযোগ হতো না। এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশই সর্বপ্রথম পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে, বিষয়টা এমনও নয়। এর আগেও কিন্তু পিআর পদ্ধতির আলোচনা হয়েছে, যদিও জোরালোভাবে মাঠে এই দাবিটা ছিল না। জোরালোভাবে এই দাবিটা মাঠে নিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু 2005 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এই পিআর পদ্ধতির ব্যাপারে বই লিখেছেন। যেহেতু তারা মাঠে ময়দানে সেভাবে জোরালোভাবে এই আওয়াজটা তারা উচ্চারণ করেন নাই, কিন্তু তারা নীতিগতভাবে পিআর পদ্ধতি আরও আগে থেকেই তারা এর পক্ষে ছিল। তারও আগে সম্ভবত 1998 সালে সিপিবি, এই কমিউনিস্ট পার্টি, তারা এই পিআর পদ্ধতির দাবিটা উঠিয়েছিল। আর বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলো আরও আগে থেকে পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে এসেছে। তৎকালীন জাতীয় পার্টি এরশাদ সাহেবের নেতৃত্বে তারাও কিন্তু পিআর পদ্ধতির পক্ষে ছিল, পিআর পদ্ধতির দাবি তারাও করেছে। অতএব পিআর পদ্ধতির নির্বাচনের দাবি এটা নতুন কোনো দাবি নয়। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একার দাবি নয়, বরং বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলের এই দাবি। আওয়ামী লীগ এবং বিএনপির মতো সংগঠনগুলো যারা চায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে, তারা একা দেশ শাসন করবে এবং
একাই সব কিছু নিয়ন্ত্রণ করবে, পার্লামেন্ট তাদের দখলে থাকবে, রাষ্ট্রের সকল কিছু তাদের দখলে থাকবে। তারা আসলে কোনো রাজনৈতিক দলের নতুন কোনো রাজনৈতিক দলের বিকাশ হোক তারা এটা চায় না, যে কারণে তারা আসলে এই পিআর পদ্ধতিটা তারা শুরু থেকেই বিরোধিতা করে আসছে এবং এখনও পর্যন্ত আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পর এখন বিএনপি সবচেয়ে বিরোধিতা করছে পিআর পদ্ধতি। এখন পিআর পদ্ধতির ব্যাপারে ইসলামী আন্দোলন সবচেয়ে জোরালো আওয়াজ কেন উঠাচ্ছে? কারণ হলো এখন রাষ্ট্র সংস্কারের সবচাইতে বড় সুযোগ। এই সুযোগ বিগত 54 বছর বাংলাদেশে হয় নাই। বিগত সময়ে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচনে পেশি শক্তি ব্যবহার হয়েছে, কালো টাকা ব্যবহার হয়েছে এবং নির্বাচনে অযোগ্য লোক পার্লামেন্টে গিয়েছে, যারা আসলে নিজেরা বাংলা রিডিং বাংলা উচ্চারণ ঠিকমতো করতে পারে না, বাংলা দেখে পড়তে পারে না, এমন লোককেও আমরা দেখেছি পার্লামেন্ট মেম্বার হতে। তো পার্লামেন্ট, জাতীয় পার্লামেন্ট কেন? তারা আইন রচনা করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তারা দেশের সমস্যা সমাধানের জন্য নতুন নতুন আইন যারা রচনা করবে, তাদের অবস্থা যদি এমন হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তো পিআর পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে আসলে ফায়দা কি? ফায়দা হলো এখানে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো যাদের জনসমর্থন আছে সকলেরই প্রতিনিধিত্ব পার্লামেন্টে হতে পারে। আর সবচাইতে বড় যেই এখানে পিআর পদ্ধতির সুফল সেটা হলো প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয়। কোনো ভোটার ভোট দিয়ে এটা শঙ্কায় থাকবে না যে আমার ভোটটা বিফলে যাবে অথবা আমার ভোটটা পচে যাবে, কাজ হবে না, এমন শঙ্কা কোনো ভোটারের থাকবে না, বরং প্রত্যেক ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। তাহলে প্রত্যেক ভোটার উৎসাহ নিয়ে ভোট দিবে, কারণ যেহেতু প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে, শতভাগ ভোটারের ভোটে পার্লামেন্টে এমপি থাকবেন, সেজন্যে পিআর পদ্ধতি এটাই হলো সঠিক প্রতিনিধিত্ব নির্বাচনের বর্তমান বিশ্বের সর্বাধুনিক পদ্ধতি। এটা বাংলাদেশে হয়তো মানুষ এটা ভালোভাবে জানে না, বুঝে না, কারণ বাংলাদেশে মিডিয়ায় এটা নিয়ে আলোচনা কম হয়েছে। আর আলোচনা হলেও পিআর পদ্ধতির ভালো দিকগুলো সেভাবে মানুষের সামনে তুলে ধরা হয় নাই, এক পেশায় আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখছি যে পিআর পদ্ধতিটা যে এখন বর্তমান আধুনিক বিশ্বে সর্বাধুনিক একটা পদ্ধতি, বিশেষ করে পাওয়ার ট্রান্সফারের এবং নির্বাচনের, এটা আসলে মিডিয়া সেভাবে আসছে না। একটা স্ট্যাটিস্টিক্স হলো যে পৃথিবীতে এখন নির্বাচন হলো জাতিসংঘের অধীনে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, জাতিসংঘ সদস্যভুক্ত রাষ্ট্র, 170টা রাষ্ট্রে নির্বাচন হয়, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়। এই 170টা রাষ্ট্রের মধ্যে 91টা রাষ্ট্রে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তার মানে যে সমস্ত রাষ্ট্রে নির্বাচন হয় এর মধ্যে 54% রাষ্ট্রে পিআর পদ্ধতি অনুসরণ করা হয়, আর 40% রাষ্ট্রে এই আমাদের বর্তমান বাংলাদেশের যেই আঞ্চলিক সংখ্যাগরিষ্ঠ, সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি নির্বাচন হয় এখন, যেটা আমাদের দেশে চলমান, এটা হয় হলো 40% রাষ্ট্রে, আর 54% রাষ্ট্রে হয় হলো পিআর পদ্ধতি, আর 6 ভাগ রাষ্ট্রে হয় হলো মিশ্র, মানে সেখানে পিআর পদ্ধতি এবং এই প্রচলিত এই পদ্ধতি এর মিশ্র নির্বাচন হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এখন পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রচলন আছে হলো বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিশ্বে উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে, এই উন্নত রাষ্ট্রগুলোর বেশিরভাগ তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করে। শিল্পোন্নত 36টা রাষ্ট্রের মধ্যে 25টা রাষ্ট্রে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আর পূর্ব ইউরোপের যে সমস্ত রাষ্ট্রগুলো আগে একনায়কতন্ত্র ছিল, কমিউনিজম ছিল, তারা যখন বহুদলীয় গণতন্ত্রের
পদ্ধতিতে চলে এসেছে, নির্বাচন প্রক্রিয়ায় তারা যখন এসেছে তখন এই পূর্ব ইউরোপের এবং সোভিয়েতের থেকে যে সমস্ত রাষ্ট্রগুলো বিচ্ছিন্ন হয়েছে, এমন 18টি রাষ্ট্রের মধ্যে 15টি রাষ্ট্র তারা কিন্তু নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করছে। তাদের সামনে অপশন ছিল যে তারা কোন পদ্ধতি অনুসরণ করবে, তাই না? তাই 90-এর দশকে তারা এই নির্বাচন প্রক্রিয়ায় গেছে। তো তারা কিন্তু এই আমাদের দেশের প্রচলিত এই আঞ্চলিক সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি তারা যায় নাই। তারা দেখেছে গোটা বিশ্বে কোন নির্বাচন প্রক্রিয়াটা সবচাইতে বেশি প্রতিনিধিত্বমূলক হয়, জনগণের ভোটাধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত এবং ভোটাধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেটা তারা দেখেছে যে পিআর পদ্ধতি। এই জন্যে 18টা রাষ্ট্রের মধ্যে 15টাই কিন্তু পিআর পদ্ধতিতে হচ্ছে। তারা কিন্তু একসময় কমিউনিজমে তারা একনায়কতন্ত্রে ছিল। তো যাই হোক, তাহলে এটা অত্যন্ত স্পষ্ট, দুনিয়া এখন এগিয়ে যাচ্ছে এবং তারা এই পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থাটাকে তারা গ্রহণ করছে। এবং এখানে পিআর পদ্ধতির যেটা সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ দিক আমি যেটা বললাম, যে প্রত্যেকটা ভোটার তাদের ভোটের মূল্যায়িত হয়। আর এই এখন বর্তমান যে পদ্ধতি, এখানে 70% ভোটারের ভোট অকার্যকর হয়, কোনো মূল্যায়িত হয় না। হতে পারে যেমন একটা আসনে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে এখানে 4 জন ক্যান্ডিডেট যদি 20,000 করে ভোট পায়, আর একজন ক্যান্ডিডেট যদি 21,000 ভোট পায়, তাহলে দেখা যাবে যে 21% ভোট পায়, তাই না? 3 জন ক্যান্ডিডেট পেল 20,000 করে 60,000 ভোট, একজন ক্যান্ডিডেট পেল 19,000 ভোট, এই 79,000 ভোট, আর একজন ক্যান্ডিডেট পেল 21,000 ভোট। তাহলে কি হবে যে 21,000 ভোট যে পেল সে কিন্তু বিজয়ী হলো। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, 79,000 ভোটারের যিনি ক্যান্ডিডেট তারা কিন্তু পরাজিত হলো, আর 21,000 ভোটারের ক্যান্ডিডেট কি হলো, বিজয়ী হলো। তাহলে এখানে 79,000 ভোটারই কিন্তু পরাজিত হলো, আর 21,000 ভোটার বিজয়ী হলো। এটাই হলো এখন বর্তমান নির্বাচন পদ্ধতি। আর এইভাবে যদি সারা দেশে হয়, তাহলে কি হবে যে 79% ভোটার পরাজিত হবে, আর 21% ভোটারের, যদি 300 আসনে এরকম হয়, তাহলে 21% ভোটারের ভোটে নির্বাচিতরা সরকার গঠন করবে। এটা একটা অবশ্যই এই বিষয়টা আমাদের জন্য শঙ্কা, এবং অতীতে এটা হয়ে আসছে, আমরা দেখেছি 32% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 40% 42% ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, দেশ শাসন করেছে। আর অন্যদিকে 70%, 65%, 60% ভোট পেয়ে দেখা গেল তারা বিরোধী দলে ছিল, অথবা তাদের কোনো প্রতিনিধিই ছিল না। তো এটা এই সমস্যার সমাধান করতে পারে পিআর মানে হলো প্রত্যেকটা দল নির্বাচন করবে, সারা দেশে নির্বাচন করবে, তাদের প্রতীকে জনগণ ভোট দিবে, যত পার্সেন্ট ভোট, যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তার তত পার্সেন্ট প্রতিনিধি ক্ষমতায় যান, মানে পার্লামেন্টে যান। তাতে করে কি হবে, তাতে করে পার্লামেন্টটা হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ, সকলের সমন্বয়, সকল দল মতের সমন্বয় হবে, এবং বোঝাপড়া হওয়ার পার্লামেন্টে হবে। রাজপথে আন্দোলন কমে যাবে, দলগুলো সরকারের বিরুদ্ধে তাদের বক্তব্য থাকলে পার্লামেন্টে দিবে, কারণ যেহেতু সকল দলের প্রতিনিধি পার্লামেন্টে আছে, বিশেষ করে যাদের পক্ষে জনমত আছে তারা তো পার্লামেন্টেই থাকবে, এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করবে, অর্থনীতি গতিশীল হবে। হ্যাঁ, এখন অনেকে বলে যে সরকার অস্থিতিশীল হবে। কেন হবে অস্থিতিশীল? সরকার কাউন্টেবল হবে, মানে তারা জবাবদিহিতার মধ্যে আসবে। খেয়াল খুশি মতো স্বৈরাচার হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ফেসিবাদী হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে এখানে একদলীয় শাসন এবং কি বলে এটা কর্তৃত্ববাদী শাসন, এগুলো আর থাকবে না। এটাই হলো আসলে বাংলাদেশের জন্য এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আমরা মনে করছি, এবং আমরা মনে করি এখন সেই সময়, যেহেতু এখন সংস্কার হচ্ছে,
আমাদের জুলাই অভ্যুত্থানটা কেন হলো? এই অতীতের সেই রাজনীতি ফিরে আসার জন্য তো নয়। যে রাজনীতিতে বিগত 53 বছর রাষ্ট্র চলেছে, এটা ব্যর্থ হয়েছে। যারাই ক্ষমতায় গেছে, এখন 3 বার 4 বার ক্ষমতায় গেছে, তারা দেশ শাসনে ব্যর্থ হয়েছে, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, এবং ম্যাক্সিমাম শাসক গোষ্ঠী তারা অধিকাংশের বিরুদ্ধে সংখ্যালঘুরা সংখ্যালঘিষ্ঠে শাসন করেছে। এটা গণতন্ত্রের কনসেপ্টেরও বিরোধী। এই জন্যে আমরা বলছি যে এখনই সময় এই পিআর পদ্ধতিকে অনুসরণ করার। আর পিআর পদ্ধতি হলে সেটা কি হবে? সেখানে সকল দলই যখন তারা পার্লামেন্টে তাদের ভোটের আনুপাতিক হারে পার্লামেন্ট সদস্য পাঠাবে, এমপি পাঠাবে, তারা চেষ্টা করবে তাদের মধ্যে সর্বাধিক যোগ্য, সর্বাধিক সৎ, সর্বাধিক দক্ষ মানুষগুলোকে পার্লামেন্টে পাঠাইতে। অনেকে এটা বলে যে পিআর পদ্ধতি হইলে দলের প্রধান তার আত্মীয় স্বজন, ভাই বরাদর এদেরকে পার্লামেন্টে পাঠাবে। না, এটা ভুল ধারণা। এই চিন্তা যারা করে এরা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশে প্রত্যেক দলের প্রধানই চায় তার দলের সুনাম হোক, তার দল মানুষের মধ্যে জনপ্রিয় হোক। কোনো দলই চাবে না যে পরবর্তী নির্বাচনে তার দল খারাপ রেজাল্ট করুক। কিন্তু যেই দল এটা করবে যে পার্লামেন্টে পিআর পদ্ধতিতে যদি কোনো দল 10টা আসন পায়, সে চেষ্টা করবে তার দলের মধ্যে সেরা 10 জনকে পার্লামেন্টে পাঠাইতে। সে তার ছেলেকে, তার বোনকে বা তার স্ত্রীকে পার্লামেন্টে যদি পাঠাইতে চায়, তাহলে তার দলের ঐক্য সংহতি নষ্ট হবে এবং জনগণ সেই দলকে ভালো মনে করবে না। পরবর্তী নির্বাচনে সে আশানুর ফলাফল করতে পারবে না। এই জন্যে এখন যেমন নির্বাচনে পাশ করার জন্য ক্যান্ডিডেটের উপর দায় থাকে, তখন দায়টা চলে আসবে দলীয় প্রধানের উপরে। কারণ দলীয় প্রধান সে যদি ভালো মানুষ চুজ করে পার্লামেন্টে পাঠাতে না পারে, তাহলে দলীয় প্রধানের দায় থাকবে, দলীয় প্রধান বরং দায়বদ্ধ থাকবে। আর এখন তো দলীয় প্রধান টাকা খেয়ে নমিনেশন দিয়ে দেয়, পাশ করার দায়িত্ব হলো ক্যান্ডিডেটদের। সেখানে কিন্তু দলীয় প্রধান সে কিন্তু তার টাকাটা নিয়ে নেয়। আর আরেকটা ব্যাপার হলো, যারা ক্ষমতায় যাওয়ার মতো পসিবিলিটি তাদের থাকে, সম্ভাবনা যাদের থাকে, তারা কিন্তু 300 আসনে নমিনেশন বিক্রি করে এবং তারা ডোনেশন নেয় বা যেভাবে হোক টাকা পয়সা নেয়, কোটি কোটি টাকা লেনদেন হয়। অথচ কোনো দলেরই কিন্তু 300 আসনে পাশ করার সম্ভাবনা থাকে না। যারা পাশ করার সম্ভাবনা তারাও টাকা দেয়, যাদের সম্ভাবনা নাই তারাও টাকা দেয়। কিন্তু সেখানে যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, তাহলে সেখানে এটা সুযোগ হবে না। অনেকে বলে টাকা দিয়ে কিনে নেবে। হ্যাঁ, এখানে কিছু সংখ্যা থাকে, কিন্তু সেটা এখন বর্তমান পদ্ধতিতে যতটা হয় সেটা হবে না। কারণ এই জন্য হবে না, তখন প্রতিযোগিতা থাকবে কার থেকে কে ভালো ক্যান্ডিডেট, সৎ ক্যান্ডিডেট পার্লামেন্টে পাঠাইতে পারে। এবং এখানে রাজনীতিতে গুণগত পরিবর্তন চলে আসবে। সৎ লোক, ভালো লোক রাজনীতি করবে এবং এখানে নতুন নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে, প্রতিযোগিতা হবে, গঠনমূলক প্রতিযোগিতা হবে। এবং বর্তমান রাজনীতিতে যে নোংরা প্রতিযোগিতা হয়, কালো টাকা পেশি শক্তির প্রতিযোগিতা, সেটা বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, বর্তমান সিস্টেমের নির্বাচন পদ্ধতিতে হানাহানি হয়, মারামারি হয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে নির্বাচনের আগে একটা সংঘাত হয় পেশি শক্তির প্রদর্শনী নিয়ে, এবং নির্বাচনের পর আরো একটা সংঘাত হয়। যারা পাশ করে তারা, যারা ফেল করছে তাদের উপর চড়াও হয়, বা যারা ভোট দেয় নাই তারা নির্যাতিত হয়। কারণ হলো এখানে ক্যান্ডিডেটদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পেশি শক্তির একটা প্রদর্শনী থাকে। আর পিআর পদ্ধতিতে এটা হবে না। কারণ পিআর পদ্ধতিতে কেউ যেহেতু পরাজিত হবে না, আর কেউ যেহেতু এখানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় থাকবে না, বরং প্রত্যেক ভোটার তার প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। অতএব এলাকা ভিত্তিক কোনো মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী সে আধিপত্য বিস্তারের সুযোগটা কম থাকবে। অতএব আমরা মনে করি এখনই সময়, জনগণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। এই পুরাতন রাজনৈতিক দলগুলো বা যারা বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এই নতুন কোনো বন্দোবস্ত তারা চাবে না। তারা মনোপলি রাজনীতি করে আসছে দীর্ঘদিন পর্যন্ত, জনগণকে বিভ্রান্ত করেছে।
তারা দুর্নীতি লুটপাট করেছে, তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় না। তারা নতুন রাজনীতি চায় না, জনগণ ক্ষমতায়িত হোক এবং ভোটারদের মর্যাদা তারা দিবে না। তারা চাবে যেভাবেই হোক ক্ষমতায় গিয়ে লুটপাট করতে, এবং তারা পেশি শক্তির যে চর্চা চলছিল সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। কালো টাকা তাদের হাতে আছে, এই নির্বাচন আবারও প্রয়োগ করবে। অতএব অনেকেই এ নিয়ে বিভ্রান্ত করে যে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে। সামাজিক শৃঙ্খলা তো বিগত 53 বছরে ছিল না। রাজনৈতিক সহিংসতা বন্ধ হয় নাই, বৈষম্য বন্ধ হয় নাই, নিপীড়ন নির্যাতন বন্ধ হয় নাই, এবং বিভিন্ন রকম অনাচার হয়েছে। আমরা এই অবস্থা চাই না। নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, এবং জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা মনে করছি যে পিআর পদ্ধতির নির্বাচন এখানে দরকার। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প এখন বর্তমান প্রচলিত এই নোংরা এই নির্বাচনী প্রতিযোগিতা, এটা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে সহিংসতা আরও বাড়বে, সংঘাত বাড়বে, এবং আগামী পার্লামেন্ট ভারসাম্যহীন হবে, একদলীয় পার্লামেন্ট হবে, এবং স্বৈরাচার নতুন রূপে আসবে, এবং নতুন ফ্যাসিজম তৈরি হবে। এই অবস্থার থেকে জনগণকে এই অবস্থা থেকে মুক্তি দিতে হলে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। এই জন্যে আমাদের নেতা পীর সাহেব চরমনায় তিনি বলেছেন আগামী নির্বাচন প্রয়োজন, পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন। আমরা সংস্কার কমিশনে বারবার বলে আসছি যে যেহেতু বিগত দিনে সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে এই নির্বাচন পদ্ধতি নিয়ে, এই জন্য এটাই হলো সংস্কারের মূল জায়গা। এই জায়গায় যদি সংস্কার না হয় তাহলে যত সংস্কারই হোক আসলে রাষ্ট্রের সঠিক সংস্কার হবে না, এবং সামনে রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন হবে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত কোনো পরিবর্তন হবে না, রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে না, এবং এখানে শুধুমাত্র বিগত দিনে যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করেছে, কালো টাকা নির্ভর রাজনীতি করেছে, তাদের আধিপত্য আরও বাড়বে। অতএব জনগণকে এই বিষয়টি উপলব্ধি করার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এবং বাংলাদেশের যারা পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে সে সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।